গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসকে অপর বাসের সজোরে ধাক্কা, দুজনের প্রাণহানি, আহত 10। দুর্নীতি দুঃশাসন করে ক্ষমতায় টিকে থাকতে পারে না কেউ, লক্ষ্মীপুরে বললেন জামায়াতের আমির। জুলাই বিপ্লবের চেতনা ধরে এগোতে হবে। গুরুত্বপূর্ণ নৌঘাটির সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। অভিযোগ ভারতের, দাবি কন্ট্রাক্টরদের প্রেমের ফাঁদে ফেলে ঘটানো হয় সিনেমাটিক কাণ্ড। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন, আহত কমপক্ষে 10 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল সোহাগ পরিবহনের একটি বাস। সেটি পেছন থেকে ধাক্কা দেয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসকে। এতে বাসটি গাছের সাথে ধাক্কা খায়, আহত হন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার সহ 12 জন। হাসপাতালে নেওয়া হলে মারা যান 2 জন। সোহাগ পরিবহনের পিছনে পিছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আসতেছিল, তো সোহাগ পরিবহন সাম্পানির ভিতরে ঢুকতেছিল ডাইনে। এই গাড়ির ড্রাইভার বা যারা চালাচ্ছিল এটা ভালো খেয়াল করে নেই, এটা ওই সোহাগের পিছনে লেগে যায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছে বহু পরিবার। মধ্যরাতে লাগা আগুনে বস্তির প্রায় 100 ঘর পুড়ে ছাই। দিবাগত রাত 1টার দিকে কড়াইল টিএনটির পশ্চিম পাড়ায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ঘুমিয়ে থাকা বস্তিবাসী কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে আসে। তবে ঘণ্টাখানেক জ্বলতে থাকা আগুনে অনেকের ঘরবাড়ি পুড়ে শেষ হয়ে যায়। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। বস্তিবাসী বলছে, সিলিন্ডার থেকে আগুন ছড়াতে পারে। এদিকে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন কারো কারো দোকান ভেঙে লুট করা হয়েছে মালামাল। বস্তিবাসী জানান, তাদের ঘরের মালপত্রও লুট হয়েছে। ভাত খাচ্ছিলাম, এর ভিতরে ভাত খাওয়ার ভিতরে বলতে যে আগুন ভাত ফেলাই তুই চলে আসছি। আসার পরে আমার রুমটাই কদম গাছের তলে, তখন আমার রুমে ঢুকার চেষ্টা করছি, কিন্তু আমার রুমের উপরেই আগুন। দোকানের তো শুনে যে আগুন লাগছে, দূরে আসছে, আর ঢুকতে পারি নাই, ঘরের বাইরেই ছিলাম। ঘরে কিচ্ছু নিতে পারিনি, ঘরে ঢুকতে পারি না, ঢুকার আগে সব পুড়ে যায়। সারা দুনিয়া কিছুই নাই আমার, আর বেন্দনের কাপড় চোপড় আরই পাতে দেখতেছি কিছুই নাই। রাজধানীর খিলগাঁও তালতলায় শুক্রবার রাতে গাড়ির ওয়ার্কশপে লাগা আগুনে অন্তত 10টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে যায় পাশে থাকা কাঠের সমিলে। আগুনে বহু কাঠও পড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। সকালে দেখা যায় আগুনে সব হারিয়ে আহাজারি করছেন ওয়ার্কশপ মালিকরা। ওয়ার্কশপে ঠিক করতে দেয়া গাড়িগুলো পড়ে গেছে। কিভাবে এত বড় দুর্ঘটনা হলো, সেই প্রশ্ন সবার মুখে মুখে। 5,80,000 টাকা সামান কিনে দিছি, কালকে রাত্রে বাস সব শেষ হয়ে গেছে। আমরা বালু মারলাম, ইটা মারলাম, কামানা গাড়ি আইছে প্রায় 1.5 ঘন্টা পরে গাড়ি আইছে ফায়ার সার্ভিস। যদি গাড়িটা নগতাইতো তাহলে এই আগুনটা নিভাই লাইতে পারতো। সিসিটিভি অন্য চেক করি নাই, কিন্তু চেক করবো আমরা আজকে। আমরা কালকে রাইতে আসে দেখছি আমাদের পুরোটাই জ্বলছে, তো আমরা এসে আগুন পর্যন্ত পাই নাই। গাজীপুর থেকে রওনা দিছি, এখানে আস্তে আস্তে আমরা আর কিছু পাইনি। দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে দলটির গণজমায়েতে অংশ নেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে। এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়, তাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।
টাঙ্গাইলের মির্জাপুরে বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে তথ্য প্রযুক্তি সহায়তায় সাভারের গেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শহীদুল ইসলাম, সবুজ এবং শরীফকে। এ সময় তাদের কাছ থেকে চাকু, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। 17 ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রী বেশি থাকা ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন এক ভুক্তভোগী। রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। শুক্রবার ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার রথিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শহীদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশ্যে এলাকার সার্ভেয়ার রুহুল আমিনের বাড়ির বাগানে ফুল সংগ্রহ করতে যায় শিশু শিক্ষার্থী। এ সময় তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। এই ঘটনায় বাড়ির মালিক সার্ভেয়ার রুহুল আমিনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আসামিকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশকে সন্ত্রাসবাদ ইস্যুতে সতর্ক করেছে ভারত। গত সপ্তাহে ওমানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে সার্ক পুনরুজ্জীবিত করার ইস্যুতে এই সতর্ক বার্তা দেয়া হয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন। Regarding whether SARC came up for discussion or not, yes, the matter was brought up. সার্কের প্রসঙ্গটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উপস্থাপন করেছেন। দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ এবং কী ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রাখার জন্য দায়ী। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সন্ত্রাসবাদকে হালকাভাবে নেবে না। Are responsible for stymieing GPH Quantum B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। উত্তরার বিজিএমইএ ভবনে একটি ওয়ার্কশপে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্যাস ব্যবহার না করে, ন্যাচারাল গ্যাস ব্যবহার না করে আপনি এলপিজি ব্যবহার করতে পারেন কিনা। মনে রাখবেন যে সব কিছুর একটা বিকল্প আছে। রেলে যখন ধর্মঘট হলো তখন আমি বিআরটিসির 40টা বাস নামায় দিলাম। আপনার রেলের ধর্মঘট থেকে ওরা পিছিয়ে গেল কেন? সব কিছুরই একটা বিকল্প আছে। এই বিকল্পকে আপনাদের ভাবতে হবে। এখন আমাদের জ্বালানির পরে বিদ্যুতের খাতে একই অবস্থা। আমাদেরকে ক্রেতারা আমাদেরকে বিদ্যুতের জন্য দেয় 8 টাকা 90 পয়সা, আর আমরা যে গড় কেনা এটা হচ্ছে 12 টাকা, এবং বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যদি সাবসিডি এটা প্রতি হচ্ছে 3,000 কোটি টাকা। তো এই 3,000 কোটি টাকা তো অন্য জায়গায় দেওয়া যেত, শিক্ষায় খরচ করা যেত, স্বাস্থ্যে খরচ করা যেত, যেখানে এটা প্রয়োজন, আরও বেশি প্রয়োজন। তো এখন আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে যে এই যে আপনারা জানেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুতের খাতে, এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি এবং এইটা চলতেছে। এবং এরপরও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। আমরা আইএমএফের প্রচণ্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলেন যে আগেই ভালো ছিল, 2 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। আমরা রিনিউয়েবল এনার্জি পলিসি করতে। আচ্ছা, আর ইটকলকে যেটা বলার সেটা হচ্ছে 300 মেগাওয়াট কেন টার্গেট হবে? আমরা তো 53টা সোলার এনার্জি প্রজেক্ট দিয়েছি, 5,000 মেগাওয়াটের বেশি। ইটকলে কেন টার্গেট 300 মেগাওয়াট? মানে এটা আমার কাছে একটা বুদ্ধিহীন টার্গেট মনে করি। ইভেন বিতর্কিত লেখক সালমান রুশদিকে হত্যা চেষ্টার দায়ে নিউ জার্সির এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শুক্রবার হাদি মাতার নামের ওই হামলাকারীকে দোষী সাব্যস্ত করেন আদালত। ধারণা করা হচ্ছে লেবানিজ বংশোদ্ভূত ওই ব্যক্তির সর্বোচ্চ 32 বছরের কারাদণ্ড হতে পারে। 2022 সালের 12ই আগস্ট একটি সভায় বক্তব্য রাখার সময় হামলার শিকার হন রুশদি। তার চোখ, গলা, বুক ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কয়েক দফা আঘাত করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় হামলাকারী মাতারকে। হামলায় সালমান রুশদির ডান চোখ অন্ধ হয়ে যায়।
দুই কন্ট্রাক্টরকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। পাচার হয়েছে ঘাটির সংবেদনশীল এলাকার ছবি, ভিডিও, নথি সহ বিভিন্ন ভবনের নকশা। এমন অভিযোগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর বিরুদ্ধে। দাবি, নারী গোয়েন্দাকে ব্যবহার করে সুকৌশলে হাতে নেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য। এই ঘটনায় এ পর্যন্ত দুজনকে আটক করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা NIA। 11,000-এরও বেশি একর জায়গা নিয়ে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাঁটি INS কদম। বর্তমানে এটি দেশটির তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটি। তবে সম্প্রসারণ কাজ শেষ হলে পূর্ব গোলার্ধের সবচেয়ে বড় নৌঘাঁটিতে পরিণত হবে এটি। ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটিগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে INS কদমকে। রয়েছে সামরিক ও প্রতিরক্ষা খাতে কৌশলগত ব্যাপক অবদান। তবে চতুর্দিক নিরাপত্তায় মোড়া এই ঘাঁটির সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। এমন অভিযোগ দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা হচ্ছে ওই দুই কন্ট্রাক্টরের মাধ্যমে INS কদম্বের খুবই সংরক্ষিত স্থানের ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি, নির্মাণাধীন স্থাপনার নকশা, সিমুলেটর বিল্ডিং এরিয়ার ছবি সুকৌশলে হাতিয়ে নেন ওই পাকিস্তানি গোয়েন্দা। এমনকি কোন জাহাজ কখন কোথায় টহল দেয়, কোনটি অপারেশনাল কিংবা রেডি টু এঙ্গেজ মোডে থাকে, এসব তথ্য রয়েছে ISI এর কাছে। আটক দুই ব্যক্তির ভাষ্যমতে প্রতি মাসে তাদের 5,000 রুপি করে দেয়া হতো। টানা 8 মাস টাকা দিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। সম্প্রতি তাদের মাধ্যমে পাচার হয় ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য। গেল বছরও বিশাখাপত্তনম নৌঘাঁটিতে এক ভারতীয় নেভি অফিসারকে হানি ট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর বিরুদ্ধে। অনিক রহমান, যমুনা নিউজ।